ঢাকা টেস্টের শেষ দিনে বাংলাদেশের দেয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এখন পর্যন্ত সংগ্রহ ১ উইকেটে ৬ রান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ২৬৮ রানের টার্গেট বাংলাদেশের, তো কি মনে হচ্ছে আপনার ম্যাচের ফলাফল আসবে, কি ফলাফল আসবে বলে মনে হচ্ছে আপনার, এবং ঢাকা টেস্টের কোন দলকে আপনি এগিয়ে রাখছেন? দেখুন, আপনি যদি এগিয়ে রাখার কথা বলেন সেটা অবশ্যই বাংলাদেশ দল এগিয়ে আছে, কারণ এখানে কখনোই ২০৯ রানে বেশি চেস করে জয়ের রেকর্ড নেই, যদিও সেটা ১৬ বছর আগের ইতিহাস। এরপর ১০ বার চেস করা হয়েছে এখানে, কিন্তু সববারই কিন্তু ২০০-র নিচে চেস করেছে, তো এর বেশি চেস করে রেকর্ড নেই। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। তো সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দল অনেক এগিয়ে আছে, তবে এটাই সমস্যা যে বাংলাদেশ দল সেই সুযোগটা পাবে কিনা, তাদেরকে অল আউট করার সুযোগ পাবে কিনা, কারণ ওভার খুব কম আছে। এখন চিন্তা করলে হয়তো বা ৬০ ওভার খেলা হবে বা ৬২ ওভার খেলা হবে, সেই ওভারের মধ্যে অল আউট করা যাবে কিনা। পঞ্চম দিন চলছে, আজকেই শেষ। বাংলাদেশ যদি আর আগে ক্লিয়ার করতো অথবা চতুর্থ দিনের শেষের দিকে আর একটু আগ্রাসী খেলতো, যদি একটু দ্রুত রান তুলতো, তাহলে হয়তো আরো বেশ কিছু ওভার হাতে পেত। এখনো সম্ভব, জয় পাওয়া অসম্ভব নয়। যেহেতু একটা উইকেট গেছে, তারা অনেক স্লো খেলছে, তারাও জানে যে এই ম্যাচটা তারা জিততে পারবে না। তাদেরও লক্ষ্য একটা যে ম্যাচটা ড্র হোক, কারণ হাতে ওভার ৬০টা ওভার শেষ করতে হবে, এবং একটা উইকেট তারা হারিয়েছে, প্রেসারে আছে। যদি আরো একটা বা দুইটা উইকেট হারিয়ে ফেলে তারা ৫ থেকে ১০ ওভারের মধ্যে, তাহলে তারা কিন্তু ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়বে বা হারার সম্ভাবনা তৈরি হবে তাদের। তো সেই দিক বিবেচনা করে অবশ্যই বাংলাদেশ চাইবে দ্রুত তাদেরকে ব্রেক থ্রু নিতে এবং তাদেরকে দুই একজনকে আউট করতে, তাহলে হয়তো বা জয় যে সম্ভাবনাটা শেষ পর্যন্ত সেটা টিকে থাকবে, কারণ শেষ দিন ড্র হওয়ার সম্ভাবনা বেশি আছে। তবে অবশ্যই এটা অসম্ভব নয় তাদেরকে অল আউট করার। উইকেট থেকে আর একটু সহযোগিতা দরকার, এবং বোলারদের হয়তো বা আর একটু আগ্রাসী বোলিং বা লাইন লেন্থ ঠিক রেখে বল করা, প্ল্যানিংটা ঠিক রাখা, সেটা করতে পারলে অবশ্যই বাংলাদেশ দল জিততে পারবে। এবং আপনি যেটা বলছিলেন যে এই রানটা যথেষ্ট কিনা, অবশ্যই যথেষ্ট এটাই, কিন্তু ওই যে সময়টা পাবে কিনা সেটাই দেখার অপেক্ষা। এবং শান্ত কিভাবে বোলারদের ইউজ করে, সেটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। ইনিংসে সেঞ্চুরির রেকর্ড ৩ বার করে আছে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ডেভিড ওয়ার্নারে। তো নাজমুল শান্তর জন্য সেই সুযোগ হাতছাড়ার আক্ষেপ থেকে গেল কিনা? অবশ্যই থাকবে। শান্ত সবশেষ ১২ ইনিংসে ৪টা সেঞ্চুরি করেছেন, ৩টা 50 হাঁকিয়েছেন। মানে এমন ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশে কখনোই ছিল না, মানে নেই। তার মাত্র ৭৫টা ইনিংসে প্রায় অনেক রান করেছেন, সেঞ্চুরি হয়ে গেছে ৯টা, হাফ সেঞ্চুরি হয়ে গেছে 6টা। মানে এই রেকর্ডটাও তো বাংলাদেশের কারো নেই। আর সাথে আপনি যেটা বলছেন, অবশ্যই ৩ জন, মানে রিকি পন্টিং, তারপর গাভাস্কার, ওয়ার্নারের পাশে বসা, এটা মাত্র ৩ জন করেছেন। ৩টা করে ৩টে ম্যাচে ডাবল মানে সেঞ্চুরি করা ২ ইনিংসে করেই, সেটা খুবই কম আছে। ৩ জনে আছে, সেখানে থাকতে পারতেন, রেকর্ড হতো। অবশ্যই মিস করেছেন, কিন্তু উইকেটে এতটাই কঠিন মনে হচ্ছিল তখন। শান্ত নিজের টেম্পার হারিয়েছেন, রিভার্স সুইপ করতে গেছেন। যদি সোজা ব্যাটে খেলতেন তাহলে হয়তো ২-৩ ওভার পরে কিন্তু 100 করতে পারতেন। কেন খেললেন সেটা বড় একটা প্রশ্ন। তবে তার আগের 2 ওভার যদি দেখি, সেখানে চেষ্টা করছিলেন রান করার মতো, উইকেট থেকে রান পাচ্ছিলেন না। মানে রিভার্স সুইপ ছাড়া রিভার্স সুইপ ছাড়া রান আসছিল না, সোজা ব্যাটে খেলতে পারছিলেন না, রান আসছিল না, কারণ হচ্ছে উইকেটটা অনেক স্লো হয়ে যাচ্ছিল, অনেক লো হয়ে যাচ্ছিল। এই জন্য এই হতাশা থেকেই মনে হয় শান্ত শটটা খেলেছেন। আরো জানা যাবে বিস্তারিত যখন ম্যাচটা শেষ হবে, শান্ত প্রেস কনফারেন্সে আসবে, তখন হয়তো আরো ব্যাখ্যা দিতে পারবেন যে কেন তিনি এই শটটা খেলতে গেছেন এবং কেন এই সুযোগটা তিনি হাতছাড়া করলেন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।